বহুদিন ধরে ফিফা র্যাঙ্কিংয়ের নিচের সারিতে ধুঁকতে থাকা বাংলাদেশ হঠাৎ করেই নতুন এক এনার্জি পাচ্ছে। হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলামের মতো অরিজিন ফুটবলাররা জাতীয় দলে যোগ দেওয়ায় স্কোয়াড ডেপথ আর কোয়ালিটি দুটোই বেড়েছে চোখে পড়ার মতো। এই ট্রেন্ডকে দুর্দান্ত ইতিবাচক দৃষ্টিতে দেখছেন আর্জেন্টাইন লেজেন্ড ক্লদিও কানিজিয়া। প্রিমিয়ার লিগের মতো হাই ইন্টেন্সিটি লিগে খেলা একজন সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্ডার পাওয়া মানে গোটা দলের ট্যাকটিক্যাল ডিসিপ্লিন আর গেম রিডিং সক্ষমতা এক ধাপ উপরে ওঠা। যখন কোনো দেশের ফুটবলাররা ইংল্যান্ড, স্পেন বা ইতালির শীর্ষ লিগে নিয়মিত প্রেসিং, কাউন্টার অ্যাটাক আর সেট পিস ট্যাকটিক্সের মুখোমুখি হয়, তখন জাতীয় দলের ওভারঅল স্ট্যান্ডার্ডই বদলে যায়। এমনকি ব্রাজিল, আর্জেন্টিনার মতো ফুটবল সুপার পাওয়ারদের ক্ষেত্রেও একই ফর্মুলা কাজ করে। ইউরোপে খেলা প্রতিটা প্লেয়ার জাতীয় দলের জন্য এক একটা প্রিমিয়াম অ্যাসেট। বাংলাদেশ কি একদিন বিশ্বকাপের মঞ্চে খেলবে? প্রশ্নটা এতদিন হয়তো ছিল স্বপ্নের মতো, কিন্তু ক্লদিও কানিজিয়ার কণ্ঠে যখন সেই স্বপ্নের কথা উচ্চারিত হয়, তখন সেটা আর শুধু আবেগের গল্প থাকে না। We know that it's always hard to qualify for the World Cup. No, I think apart from I'm talking to people, they were telling me that they are growing. So I wish anyway. I wish that they can do better than they are doing before, because we know that I repeat, it's very difficult to qualify for the World Cup. There are so many teams around the world. They are growing up a lot. So I wish Bangladesh could do the same as others national team did during the last 20 years, for example, or during the last 10 years. বাংলাদেশের ফুটবল নিয়ে নতুন করে ভাবারও বড় সুযোগ। গত 2 দশকে অনেক আন্ডারডগ জাতীয় দল নিজেদের ফুটবল অবকাঠামো ঢেলে সাজিয়ে এলিট লেভেলে উঠে এসেছে। বাংলাদেশও যেন সেই একই রোড ম্যাপ অনুসরণ করে। কানিজিয়ার মতে ফুটবলের পরিবর্তনটা গ্লোবাল। গত 2 দশকে আফ্রিকার অনেক অপরিচিত দেশ কিংবা এশিয়ার মাঝারি সারির ফুটবল শক্তি যেভাবে ট্যাকটিক্যাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট ঘটিয়ে উঠে এসেছে, বাংলাদেশের সামনেও পথটা ঠিক সেটাই। We know that the World Cup has been it was a 48 team right now. Maybe the next one is going to be maybe 62. So we wish that Bangladesh can have the opportunity to get through the qualifying and to qualify for the World Cup. It's not an easy way. তবে এখানে একটা বড় ট্যাকটিক্যাল সুবিধার কথা তুলে ধরেছেন আর্জেন্টাইন লেজেন্ড। বিশ্বকাপের ফরম্যাট ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। এখন 48 দলের টুর্নামেন্ট। 2030 বিশ্বকাপেই হতে পারে 64 দলের মেগা ইভেন্ট। মানে বাছাই পর্বের স্লট বাড়ছে, প্রতিযোগিতার দরজা আরও চওড়া হচ্ছে। কানিজিয়ার ভাষায় শুধু বাছাই পর্ব খেলাই নয়, সেখান থেকে পয়েন্ট তুলে গ্রুপ টপকানোর সামর্থ্য তৈরি করাই এখন বাংলাদেশের আসল লক্ষ্য হওয়া উচিত। So it will depend the coaches, it will depend the government, the environment, the work that you have to do, and this player that you see with more talent. So try to do their best and to make the best out of them and qualify for the World Cup. কোচিং স্টাফের ট্যাকটিক্যাল পরিকল্পনা, ফেডারেশনের বিনিয়োগ, প্রপার ট্রেনিং, ইনফ্রাস্ট্রাকচার আর প্রতিটা খেলোয়াড়ের নিজস্ব গ্রাইন্ড, সব কিছু একসঙ্গে ক্লিক না করলে এই স্বপ্ন শুধুই স্বপ্ন থেকে যাবে। যাদের মধ্যে ন্যাচারাল ট্যালেন্ট আছে তাদের পলিশ করে ম্যাচ উইনার বানানোই এখন সবচেয়ে জরুরি কাজ। এখানেই বাংলাদেশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি প্রতিভা খুঁজছি নাকি প্রতিভা তৈরি করার ব্যবস্থা করছি? লোকাল যে প্রতিভা রয়েছে তাদের ভেতর থেকে র ট্যালেন্ট বের করে এনে ইউরোপীয় ধাঁচে ঘষে মেজে তৈরি করতে হবে।
গ্রাস রুট লেভেল বা তৃণমূল থেকে স্কাউটিং না বাড়ালে এবং আধুনিক স্পোর্টস সায়েন্স ব্যবহার না করলে ফিফা র্যাঙ্কিংয়ের এই বিশাল গ্যাপ পূরণ করা যাবে না। কানিজিয়া টেনে আনেন এক অনুপ্রেরণাদায়ক কেস স্টাডি। ক্যারিবীয় ছোট্ট দ্বীপ রাষ্ট্র কিউরাসাও এর গল্প। ডিক আডভোকাটের কোচিংয়ে কিউরাসাও ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। সঠিক ট্যাকটিক্যাল স্ট্রাকচার আর নেতৃত্ব থাকলে একটা ছোট্ট দেশও ফুটবল মানচিত্রে নিজের নাম লেখাতে পারে। এই উদাহরণই যেন বাংলাদেশের জন্য ব্লুপ্রিন্ট। বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় শূন্যতাটা কোথায়? উত্তরটা বহু বছর ধরে একই। সেন্টার ফরওয়ার্ড পজিশনে মাঝ মাঠে বল যোগান দেওয়ার মানুষ এসেছে, উইংয়ে গতি এসেছে, ডিফেন্সে স্থিরতা এসেছে, কিন্তু বক্সের ভেতরে শেষ কথা বলার মতো একজন স্ট্রাইকারের অভাব কাটেনি। আর ঠিক এই জায়গাতে জায়ান হাকিম বাংলাদেশের জন্য হতে পারেন গেম চেঞ্জার। কারণ বাংলাদেশ শুধু আরেকজন ফরওয়ার্ড খুঁজছে না, বাংলাদেশ খুঁজছে এমন একটা ফোকাল পয়েন্ট যাকে সামনে রেখে আক্রমণ ভাগের পুরো কাঠামো দাঁড় করানো যায়। এমন একজন স্ট্রাইকার যিনি শুধু গোল করবেন না, প্রতিপক্ষের সেন্টার ব্যাককে ব্যস্ত রাখবেন, ডিফেন্সের লাইন ভাঙবেন, বল ধরে রাখবেন এবং সেকেন্ড বলের লড়াইয়ে দলকে এগিয়ে দেবেন। জায়ান হাকিমের প্রোফাইল ঠিক এই কারণেই এতটা গুরুত্বপূর্ণ। ইংলিশ ফুটবলের অষ্টম স্তরে ওয়েলিংব্রু টাউন এফসির হয়ে মৌসুমের শুরুতেই তিনি যে গোলের ধার দেখিয়েছেন সেটাও নজর কাড়ার মতো। প্রথম 3 ম্যাচে 3 গোল বাংলাদেশের জন্য এটা একটা সম্ভাবনার সংকেত। কারণ জাতীয় দলের সবচেয়ে বড় সমস্যা যখন ফাইনাল থার্ডে এন্ড প্রোডাক্ট, তখন এমন একজন স্ট্রাইকারের ফর্মকে উপেক্ষা করার সুযোগ নেই। আরও গুরুত্বপূর্ণ হলো তার স্ট্রাইকার প্রোফাইল। জায়ান হাকিম এমন ফরওয়ার্ড নন যিনি শুধু পেনাল্টি বক্সে দাঁড়িয়ে বলের অপেক্ষা করবেন। তার হোল্ড আপ প্লে আছে, শারীরিক সক্ষমতা আছে, এরিয়াল ডুয়েলে লড়াই করার সামর্থ্য আছে, সামনে বল পেলে সেটি ধরে রেখে মিডফিল্ডকে আক্রমণে ওঠার সময় দিতে পারেন। অর্থাৎ তিনি একজন টার্গেট ম্যান হিসেবেও কাজ করতে পারেন, আবার সুযোগ পেলে বক্সের ভেতরে একজন ফিনিশার হিসেবেও হুমকি তৈরি করতে পারেন। এটাই বাংলাদেশের জন্য বড় ব্যাপার, কারণ জাতীয় দলের আক্রমণ প্রায় একটা সমস্যায় আটকে যায়। মিডফিল্ড থেকে বল আসে, উইং দিয়ে আক্রমণ তৈরি হয়, কিন্তু বক্সে সেই বলটাকে গ্রহণ করার মতো কার্যকর উপস্থিতি থাকে না। ক্রস যায় কিন্তু ফিনিশিং হয় না, কাটব্যাক আসে কিন্তু বক্সে সঠিক সময়ে রান থাকে না, লং বল যায় কিন্তু ফরওয়ার্ড সেটা ধরে রাখতে পারে না। জায়ান হাকিম এই 3টা সমস্যার অন্তত কিছুটা সমাধান করতে পারেন। চিত্রটা এমন হতে পারে, বাংলাদেশের উইং থেকে একজন দ্রুত গতির উইঙ্গার নিচু ক্রস পাঠালেন, বক্সে একজন শক্তিশালী সেন্টার ফরওয়ার্ড অপেক্ষা করছেন, আবার একই সময়ে মিডফিল্ডার থ্রু বল খেললেন ডিফেন্সের পেছনে। জায়ান হাকিমের মতো একজন ফরওয়ার্ড তখন শুধু ক্রসের জন্য অপেক্ষা করবেন না, তিনি নিয়ার পোস্ট রান, ফার পোস্ট মুভমেন্ট কিংবা চ্যানেল রান দিয়ে সেন্টার ব্যাককে টেনে বের করে আনতে পারবেন। একজন ভালো স্ট্রাইকার শুধু নিজে গোল করেন না, তিনি অন্যদের জন্য জায়গা তৈরি করেন। এখানেই জায়ান হাকিমের সবচেয়ে বড় মূল্য। তার উপস্থিতি প্রতিপক্ষের ডিফেন্সকে আরও গভীরে যেতে বাধ্য করতে পারে। সেন্টার ব্যাক যদি তার সঙ্গে শারীরিক লড়াইয়ে ব্যস্ত থাকে তাহলে উইঙ্গারদের জন্য জায়গা তৈরি হবে, মিডফিল্ডাররা বক্সের সামনে আরও স্বাধীনতা পাবেন, লেট রান করা খেলোয়াড়রা সুযোগ পাবেন। অর্থাৎ একজন স্ট্রাইকার পুরো আক্রমণ ভাগের গ্র্যাভিটি বদলে দিতে পারেন। বাংলাদেশের প্রয়োজন ঠিক এমনই একজন। আর সামনে যখন সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডো এবং সম্ভাব্য বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি, তখন সময় নষ্ট করার সুযোগ আরও কম। জাতীয় দলের স্কোয়াড তৈরি হয় কেমিস্ট্রি, ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং দিয়ে। একজন নতুন ফরওয়ার্ডকে যত দ্রুত দলের সঙ্গে ইন্টিগ্রেট করা যায় তত দ্রুত কোচ তার চারপাশে আক্রমণাত্মক কাঠামো তৈরি করতে পারেন। থমাস ডুলি যদি সত্যি দীর্ঘ ক্যাম্পের পরিকল্পনা করেন তাহলে সেটা জায়ান হাকিমের জন্য আদর্শ প্ল্যাটফর্ম হতে পারে।
কারণ একজন ফরওয়ার্ডকে শুধু জাতীয় দলের জার্সি পরিয়ে মাঠে নামিয়ে দিলে কাজ শেষ নয়। তাকে বুঝতে হবে উইঙ্গার কখন ভেতরে ঢুকবেন, মিডফিল্ডার কখন থ্রু বল খেলবেন, ফুল ব্যাক কখন ওভারল্যাপ করবেন, কখন ডিফেন্সের পেছনে ছুটতে হবে। এই বোঝাপড়াটাই তৈরি করতে হবে ক্যাম্পে। আরেকটা বিষয়ে গুরুত্বপূর্ণ জায়ান হাকিমের ক্ষুধা। বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী একজন অরিজিন ফুটবলারকে জাতীয় দলে আনা শুধু স্কোয়াডের সংখ্যা বাড়ানো নয়, এটা প্রতিযোগিতার মানও বাড়ায়। একজন নতুন স্ট্রাইকার দলে ঢুকলে অন্য ফরওয়ার্ডদেরও নিজেদের জায়গার জন্য লড়তে হবে। ফলে অনুশীলনের তীব্রতা বাড়বে, ম্যাচের জন্য প্রতিযোগিতা বাড়বে, কোচের হাতে বাড়বে বিকল্প। আর বাংলাদেশের মতো দলের জন্য বেঞ্চ থেকে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার মতো বিকল্প থাকা বিশাল সম্পদ। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের সামনে এখন শুধু একটা ম্যাচ বা একটা টুর্নামেন্ট নেই, সামনে সাফ এশিয়ান পর্যায়ের প্রতিযোগিতা এবং বিশ্বকাপ বাছাইয়ের মতো বড় চ্যালেঞ্জ। এসব মঞ্চে প্রতিপক্ষ যখন গতি, শারীরিক সক্ষমতা এবং ট্যাকটিক্যাল ডিসিপ্লিনে এগিয়ে থাকে, তখন বাংলাদেশের একজন নির্ভরযোগ্য নাম্বার 9 থাকা অপরিহার্য। জায়ান হাকিম সেই শূন্যস্থান পূরণ করার সম্ভাবনা তৈরি করেছেন। কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে ভবিষ্যৎ দরজায় কড়া নাড়ে, কিন্তু দরজাটা তখনও পুরোপুরি খোলেনি। অ্যাডাম আব্বাস আর জিদান ইউসুফ, দুই তরুণ ফুটবলারকে ঘিরে এখন ঠিক তেমনি এক প্রতীক্ষা। মূল অ্যাসাইনমেন্ট অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ কোয়ালিফায়ার হলেও তারা কি সত্যিই বাংলাদেশের সিনিয়র জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত? উত্তরটা হয়তো এখনো চূড়ান্ত নয়, কিন্তু তাদের ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছে তাও অমূলক নয়। অ্যাডাম আব্বাসের গল্পটা বিশেষভাবে আকর্ষণীয়। তিনি দুই উইংয়ে খেলতে পারেন। আধুনিক ফুটবলে এটা বড় সম্পদ। একজন উইঙ্গার শুধু দৌড়াবেন না, কখন কোথায় জায়গা তৈরি করতে হবে, কখন ডিফেন্ডারকে একের বিপরীতে এক অবস্থায় ফেলতে হবে, কখন আক্রমণের গতি বাড়াতে হবে, এসবও বুঝতে হয়। আর আব্বাসকে নিয়ে এরই মধ্যে আলোচনা হচ্ছে, তাকে কি এখনই সিনিয়র দলে নিয়ে আসা যায়? কারণ বয়স ভিত্তিক ফুটবল আর আন্তর্জাতিক সিনিয়র ফুটবল এক জিনিস নয়। অনূর্ধ্ব-20 পর্যায়ে একজন খেলোয়াড় প্রতিভার ঝলক দেখাতে পারেন, কিন্তু জাতীয় দলে সেই প্রতিভাকে চাপ, গতি, শারীরিক লড়াই এবং মানসিক পরিপক্কতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। অ্যাডাম আব্বাস সেই পরীক্ষার সামনে দাঁড়ানোর মতো সম্ভাবনা দেখিয়েছেন, এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। জিদান ইউসুফ, তার উচ্চতা, শারীরিক গঠন এবং সামগ্রিক অ্যাট্রিবিউট দেখলে মনে হয় আন্তর্জাতিক ফুটবলের কঠিন বাস্তবতার জন্য তিনি হয়তো খুব বেশি দূরে নেই। বিশেষ করে একজন ডিফেন্ডারের ক্ষেত্রে শারীরিক উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু লম্বা হলেই তো ডিফেন্ডার হওয়া যায় না। প্রয়োজন পজিশনিং, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, প্রতিপক্ষের গতিবিধি পড়া এবং চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নেয়া। যশোরের ক্যাম্পে জিদানের ম্যাচিউরিটি নজর কেড়েছে। আর বাংলাদেশের সিনিয়র জাতীয় দলে যদি ডিফেন্সিভ ব্যাকআপের প্রয়োজন হয়, তাহলে তিনি ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠতে পারেন। জাতীয় দলের দরজা খুলে দেওয়ার আগে জিদান ও অ্যাডামকে নিজেদের মাঠে উত্তর দিতে হবে। তাদের সামনে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের গুরুত্বপূর্ণ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার। আগস্টের 31 তারিখ, সেপ্টেম্বরের 3 তারিখ এবং সেপ্টেম্বরের 6 তারিখ, এই ম্যাচগুলোই হতে পারে তাদের সবচেয়ে বড় পরীক্ষা। এই 3 ম্যাচে তারা কি করেন, কিভাবে করেন, কতটা ধারাবাহিক থাকেন, সেদিকে তাকিয়ে থাকবেন জাতীয় দলের কোচ থমাস ডুলি। কারণ একজন কোচ শুধু প্রতিভা খোঁজেন না, তিনি খোঁজেন প্রস্তুত খেলোয়াড়, এমন একজনকে যাকে বড় ম্যাচের উত্তাপে মাঠে নামিয়ে বিশ্বাস করা যায়। বাংলাদেশের ফুটবলে অরিজিন বা প্রবাসী ফুটবলারদের উপস্থিতি নতুন মাত্রা যোগ করছে। ফারহান আলী ওয়াহিদের বিষয়টা অনেকটা এগিয়ে আছে। বাংলাদেশের জার্সিতে তার খেলা এখন সময়ের ব্যাপার মাত্র। এর সঙ্গে রয়েছে লুই ওয়াটসন আর ট্রেভর ইসলাম। লুই ওয়াটসনকে নিয়ে আগ্রহের কারণ তার ফুটবল পরিচয়।
ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে খেলা এই ফুটবলারকে একজন প্রথাগত নাম্বার 10 হিসেবে দেখা হচ্ছে, অর্থাৎ এমন একজন যার কাজ শুধু বল পাস করা নয়, আক্রমণ তৈরি করা, স্পেস খুঁজে নেওয়া এবং শেষ পাসের দরজা খুলে দেয়া। আর ট্রেভর ইসলাম, যাকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি ফুটবলের সঙ্গে যুক্ত একজন সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে তুলে ধরা হয়েছে, তাকেও বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনায় রাখা হচ্ছে। অনূর্ধ্ব 20 দলের ক্যাম্পে আলো ছড়ানো মাহি খানকেও ভুলে গেলে চলবে না। তাকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে বিবেচনা করার সম্ভাবনার কথা উঠে এসেছে, কিন্তু তার ক্ষেত্রেও একই নিয়ম। প্রথমে অনূর্ধ্ব 20 পর্যায়ের বড় পরীক্ষায় পারফরম্যান্স, তারপর সিনিয়র দলের দরজা। আর এখানেই বাংলাদেশের সামনে তৈরি হচ্ছে এক অদ্ভুত সুন্দর দ্বন্দ্ব। একদিকে অভিজ্ঞরা, অন্যদিকে নতুন মুখ। থমাস ডুলির সামনে এখন সেই কঠিন কাজ, কাকে কখন সুযোগ দেবেন, কাকে অপেক্ষা করাবেন আর কাকে সরাসরি বড় মঞ্চে নামিয়ে প্রতিপক্ষকে চমকে দেবেন। লাল সবুজের ফুটবল মানেই ছিল রক্ষণের খোলসে ঢুকে থাকা, প্রতিপক্ষের ঝোড়ো আক্রমণ ঠেকিয়ে কোনো মতে গোল এড়ানোর গল্প। কিন্তু দিন বদলেছে, বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ আর শুধুই রক্ষণ সামলানো কোনো দুর্বল নাম নয়, মাঠের প্রাণ কেন্দ্র অর্থাৎ মিডফিল্ডে গড়ে উঠছে লাল সবুজের আসল দুর্গ। কিন্তু প্রশ্ন একটাই, দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আসল চ্যালেঞ্জ যখন সামনে, তখন কি এই পাওয়ার হাউস মান ধরে রাখতে পারবে? এফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়াই এখন বাংলাদেশের ফুটবলের চূড়ান্ত লক্ষ্য। বাংলাদেশের মিডফিল্ড নির্ভর কৌশল কি সাফল্য এনে দেবে? বাস পার্কিং নীতি ঝেড়ে ফেলে বাংলাদেশ এখন খেলছে আক্রমণাত্মক ফুটবল, আর এই কৌশলের মেরুদণ্ড হলো দলের শক্তিশালী মিডফিল্ড। 1980 সালের পর বাংলাদেশ আর এশিয়ান কাপের মূল পর্বে উঠতে পারেনি। বাংলাদেশ দলের লক্ষ্য ফিফা র্যাঙ্কিং দ্রুত 160-এর নিচে নামিয়ে আনা। এশিয়ার পরাশক্তিদের বিপক্ষে পয়েন্ট ছিনিয়ে নেওয়া ছাড়া এই লাফ দেয়া অসম্ভব। সাফ অঞ্চলে রাজত্ব করা সহজ, কিন্তু এএফসির মঞ্চ সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ ফুটবল দলের মিডফিল্ড অভিজ্ঞতা, আন্তর্জাতিক মান এবং তারুণ্যের দুরন্ত এক ককটেল। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকা হামজা চৌধুরীর লাল সবুজে আগমন পুরো চিত্র বদলে দিয়েছে। তার সাথে যুক্ত হয়েছেন কানাডার লিগে খেলা সমিত সোম, রয়েছেন জামাল ভুঁইয়া ও সোহেল রানার মতো অভিজ্ঞ কান্ডারি, সাথে শেখ মুরসালিনের মতো অ্যাটাকিং মিডফিল্ডার। তো এই সব টিমের সাথে আমাদের টিম তো এখন অনেক বেটার টিম। আমরা এখন এই সাপের চিন্তা আমার মনে হয় আমার করা উচিত না, আমরা করা উচিত না। আমাদের এখন এশিয়ান কোয়ালিফাইং রাউন্ড এদিকে যাওয়া উচিত। যেহেতু ওয়ার্ল্ড কাপ কিন্তু 48 থেকে আবার 65 হয়েছে না, 64 হয়েছে, সেখানে এখনও হয় না, হওয়ার সুযোগ আছে। আমাদের ওইদিকে চিন্তা করা উচিত এখন, আমাদের তো হওয়া উচিত ছিল। আমরা সবার আগে যাওয়া উচিত ছিল। আমরা তো সাপের ভিতরে আমরা পাকিস্তান ইন্ডিয়ার কাছাকাছি তো বড় উপরের দিকে টিম। আমরা চেষ্টা করব আগে, যেহেতু আমাদের লিগ হয়, আমাদের বড় ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশের ফুটবলে, আমাদের চেষ্টা চেতনা অনেক বেশি। আমরা সাপ বাদ দিয়ে আমরা এখন ওদিকে গেলে আমাদের টিমের স্ট্যান্ডার্ড বাড়বে আরও, স্বাভাবিক কারণে। কারণ লাস্ট কতগুলো ম্যাচ আমরা ভালো খেলেছি, আমরা এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে ভালো খেলেছি। সেই ক্ষেত্রে ওই টেম্পোটা ধরে রাখা উচিত। ধরতে গেলে আমাদের কোথায় খেলা উচিত, সাফে না আসিয়ানে? আমরা আসিয়ান খেলা উচিত। নিচে নেমে রক্ষণ ভাগকে পাহারা দেয়া থেকে শুরু করে এক পাসে প্রতিপক্ষের ডিফেন্স চিরে স্ট্রাইকারদের কাছে বল পৌঁছে দেয়া, সবই তারা করছেন নিখুঁতভাবে। ফিলিপাইনকে অপরাজিত রেখে এশিয়ান কাপে নেয়া হাই প্রোফাইল কোচ থমাস ডুলি কি বাংলাদেশে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারবেন? ডুলির গেম প্ল্যান এবং ফিলোসফি বেশ পরিষ্কার, আক্রমণাত্মক 4-2-3-1 ছক। ডুলির প্রিয় এই ফরমেশনের মূল চালিকা শক্তি হলো মিডফিল্ড। দুজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে ডাবল ব্লক হিসেবে রেখে সামনে আক্রমণাত্মক উইঙ্গার ও স্ট্রাইকারদের দিয়ে তিনি ক্ষুরধার আক্রমণ শানানোর কৌশলই বেছে নেন। জয়ের মানসিকতা, ডুলির ড্রেসিং রুমের স্পষ্ট বার্তা, আমরা বলের পেছনে দৌড়াবো না, বল নিয়ে প্রতিপক্ষকে দৌড়াবো। সম্মানজনক পরাজয়ের মানসিকতা তিনি পুরোপুরি উপড়ে ফেলেছেন। ডুলির সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে হামজা, জামাল, মুরসালিনদের এই
শক্তিশালী মিডফিল্ডের সঠিক ব্যবহারে। মাঝ মাঠ যদি ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারে তবে ডুলির সাফল্য সময়ের ব্যাপার মাত্র। দুর্বলতা, একাদশের ওপর অতিরিক্ত নির্ভরতা। হামজা বা সমিতের মতো মূল প্লেমেকার চোট পেলে বা কার্ডের সমস্যায় পড়লে বেঞ্চ থেকে একই মানের ব্যাকআপ পাওয়া কঠিন। শেষ সময়ের মনোযোগ ভঙ্গ, ম্যাচের শেষ 15 মিনিট খেয়েই হারিয়ে গোল হজম করার পুরনো রোগ এখনো পুরোপুরি সারেনি। এশিয়ার পরাশক্তিদের বিপক্ষে 1 সেকেন্ডের ভুলও ডেকে আনতে পারে বিপর্যয়। সাফের তুলনায় এশিয়ান কাপের যোগ্যতা পর্ব এক সম্পূর্ণ ভিন্ন মাত্রার যুদ্ধক্ষেত্র। এখানে প্রতিপক্ষের শারীরিক ও মানসিক তীব্রতা অনেক বেশি। সিঙ্গাপুর, হংকংয়ের মতো দলগুলোর বিপক্ষে খেলতে গিয়ে বাংলাদেশ দেখেছে শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ হারানোর পুরনো অভ্যাস কতটা ভয়ঙ্কর। হংকংয়ের কাছে ঘরের মাঠে 4-3 গোলে হার, সিঙ্গাপুরের কাছে হার, মানসিকভাবে ভেঙে পড়ার ইতিহাস। শেষ 10 মিনিটে দল যেভাবে গুড়িয়ে যায় তা নিয়ে প্রশ্ন তোলে বর্তমান স্কোয়াডের ফিটনেস ও মানসিক শক্তি নিয়েও। রহমান পেয়ার, স্টার প্লে।